আজকের আমি তোমাদের ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টের প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থার এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ক্লাসটা উপস্থাপন করছি। এই ক্লাসটা সাধারণত তোমাদের এই অধ্যায়ের যে সমস্ত এসএকিউ টাইপ কোশ্চেনের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো এই অধ্যায়ে সমস্ত প্রশ্নগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এবং তার উত্তর যথাযথ সঠিক উত্তরগুলোকে গুছিয়ে লেখা হয়েছে। যদি তোমাদের কাছে কোনো সাজেশন থেকে থাকে বা তার উত্তর খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি এই প্রশ্নগুলো দেখতে পারো। এই অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসতে পারে এবং যেসব প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলিকে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যাতে এই অধ্যায় থেকে এই সমস্ত প্রশ্নের বাইরে আর কোনো কোশ্চেন না হতে পারে। এই সমস্ত কোশ্চেন থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হতে পারে। বিগত কয়েক বছর 11-এর যা যা কোশ্চেন হয়ে আসছে সেই সমস্ত টপিকের ওপরে এখানে কোশ্চেন তুলে ধরা হয়েছে। সুতরাং তোমরা এই প্রশ্নগুলো দেখলে তোমাদের ফাইনালে এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। এছাড়াও আমাদের এই চ্যানেলে প্রতিটা অধ্যায়ে ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এভাবে ডিসকাস করা হয় এবং বুঝিয়ে দেওয়া হয়। তাই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থাকবে, যাতে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তোমাদের সুবিধা হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রাচীন ভারতের শিক্ষাকে কয়টি ভাগে ভাগ করা যায়। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষা, দুই হচ্ছে বৌদ্ধ শিক্ষা। যদি যুগ বিভাজন করা হয়, প্রাচীন যুগকে কয়েকটি যুগে বিভাজন করা যায়, তাহলে বৈদিক যুগ আসে, তারপরে আসে ব্রাহ্মণ যুগ, তারপরে হচ্ছে বৌদ্ধ যুগ। যদি শিক্ষার কথা বলা যায় তাহলে ব্রাহ্মণ শিক্ষার বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল আর ব্রাহ্মণ যুগে যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা ছিল তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, বা থাকলে খুব সূক্ষ্ম পার্থক্য। আর বৌদ্ধ শিক্ষা এবং ব্রাহ্মণ শিক্ষার মধ্যে অধিকাংশ মিল থাকলেও কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে। দুটোই ধর্মীয় শিক্ষা, কিন্তু বৌদ্ধ শিক্ষা ছিল গণতান্ত্রিক এবং ব্রাহ্মণ শিক্ষা ছিল অগণতান্ত্রিক। অগণতান্ত্রিক অর্থাৎ সকলে সমানভাবে সুযোগ পেত না শিক্ষাক্ষেত্রে, আর বৌদ্ধ শিক্ষাক্ষেত্রে সকলে সমানভাবে সুযোগ সুবিধা পেত। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখা যাক, যে দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে যে উপনয়ন বলতে কি বোঝো। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো উপনয়ন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণের উপনয়ন হতো, কিন্তু শূদ্রদের উপনয়ন হতো না। ব্রাহ্মণ যুগে চারটি এই বর্ণ ব্যবস্থার মধ্যে শূদ্রদেরকে মনে করা হতো তারা সবচেয়ে নিচু জাত, এবং এই শূদ্রদের সৃষ্টি হয়েছে সাধারণত তিন বর্ণের সেবা করার জন্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করার জন্য সৃষ্টি হয়েছে শূদ্রদের। এই এই সমাজের এই চিন্তাভাবনা শূদ্রদের শিক্ষা দীক্ষা সামাজিক বিভিন্ন অধিকার থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হতো। তারপরে প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ শিক্ষায় উপনয়ন গ্রহণের বয়স কত ছিল। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের ছিল, ব্রাহ্মণ শিশুদের জন্য ছিল 8 বছর, ক্ষত্রদের ছিল 11 বছর এবং বৈশ্যদের ছিল 12 বছর। এখানে ভবিষ্যৎ হয়ে গেছে, এখানে হবে বৈশ্য। বৈশ্য শিশুদের বা সন্তানদের তাদের 12 বছর বয়সে উপনয়ন হতো। দ্বিজ কাদের বলা হতো। 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ শিক্ষায় উপনয়ন গ্রহণের পর শিক্ষার্থীদের দ্বিজ বলা হতো। তার কারণ তখন মনে করা হতো উপনয়নের মাধ্যমে শিক্ষার্থীদের দ্বিতীয় জন্ম হয়েছে, অর্থাৎ তাদের নবজন্ম হয়েছে, সেই জন্য তাদেরকে কি বলা হতো, দ্বিজ। 4 নম্বর প্রশ্ন দেখো যে সমাবর্তন কি। ব্রাহ্মণ শিক্ষায় শিক্ষা সমাপ্তির অনুষ্ঠানকে বলা হতো সমাবর্তন। সমাবর্তন অনুষ্ঠানের দ্বারা শিক্ষার্থীদের ছাত্রাবস্থার সমাপ্তি হতো, তাদের আশ্রম ত্যাগ করে গৃহস্থ অর্থাৎ সংসার জীবনে প্রবেশের অনুমতি দেওয়া হতো। উপনয়নের মাধ্যমে যে শিক্ষা শুরু হতো তাহলে সমাবর্তনের মাধ্যমে সেই শিক্ষা সমাপ্ত হতো, আর শিক্ষা সমাপ্তির যে অনুষ্ঠান হতো তাকে বলা হতো সমাবর্তন।
5 নম্বরে দেখো যে নিত্য অনধ্যায় আর নৈমিত্তিক অনধ্যায় কি। বর্তমানের ন্যায় ব্রাহ্মণ্য শিক্ষাতেও ছুটির প্রথা প্রচলিত ছিল। বর্তমানে বিভিন্ন ফেস্টিভ্যাল, উৎসব, পূজাতে যেমন 15 দিন, 1 মাস করে ছুটি থাকে, বা কোনো বিশেষ ব্যক্তি, বিখ্যাত ব্যক্তির জন্মদিন উপলক্ষে ছুটি থাকে, সেরকম ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ছুটির প্রচলন ছিল। নিয়মিত পাঠচর্চা বন্ধ থাকলে, অর্থাৎ 15 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস এরকম যদি পাঠ বন্ধ থাকে, তাহলে তাকে বলা হতো নিত্য অনধ্যায়। আর বিশেষ বিশেষ কারণে 2-1 দিন করে যদি বন্ধ থাকতো, তাকে বলা হয় নৈমিত্তিক অনধ্যায়। 6 প্রশ্ন থেকে বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। বৈদিক যুগ আগে এসছে, ব্রাহ্মণ্য যুগ পরে এসছে, কিন্তু যদি শিক্ষা ব্যবস্থা তুলনা করা হয়, বৈদিক শিক্ষা ব্রাহ্মণ শিক্ষা প্রায় একই বলা যেতে পারে। তাহলে বৈদিক শিক্ষার লক্ষ্য কি ছিল? পরম ব্রহ্মের উপলব্ধি হলো শিক্ষার লক্ষ্য, অর্থাৎ মোক্ষ লাভ হলো শিক্ষার লক্ষ্য। পরম ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরকে উপলব্ধি করা ছিল ব্রাহ্মণের শিক্ষা লক্ষ্য, আর তাতেই ব্যক্তির মোক্ষ লাভ হবে। মোক্ষ কথার অর্থ হচ্ছে সংসার জীবনে নানান দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্লেশ থেকে মুক্তির উপায়। দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠন। বৈদিক শিক্ষার আরেকটি লক্ষ্য হলো ব্যক্তিত্ব গঠন। 3 নম্বর হচ্ছে চরিত্র গঠন। 4 হচ্ছে সুশৃঙ্খল জীবনযাপন এবং আধ্যাত্মিক বিকাশ সাধন। সুশৃঙ্খল জীবনযাপন থেকে বোঝা যায় যে ব্রাহ্মণ শিক্ষা শুধুমাত্র ধর্মীয় দিক বা আধ্যাত্মিক দিকে গুরুত্ব দিত না, বাস্তব জীবনে জীবনযাপন পালনের জন্য যে সমস্ত অভিজ্ঞতা, কৌশল শিখতে হতো, সেগুলির উপরে গুরুত্ব দেওয়া হতো। 7 নম্বর হচ্ছে পরাবিদ্যা অপরবিদ্যা কি। প্রাচীন ভারতীয় শিক্ষায় ব্যক্তিকে ভাবজগতের জন্য প্রস্তুত করতে যে শিক্ষা প্রচলিত ছিল, তাকে বলে পরাবিদ্যা। অর্থাৎ দার্শনিক বিষয়ে যে সমস্ত দার্শনিক বিষয়ে আলোচনা করা হতো, সেই সমস্তগুলোকে বলা হতো পরাবিদ্যা। ঈশ্বর কি, ঈশ্বরের অস্তিত্ব কি, মানব জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই সমস্ত বিষয় যেগুলো আলোচনা করা হতো, সেগুলোকে বলা হচ্ছে পরাবিদ্যা। এই পরাবিদ্যার লক্ষ্য কি ছিল? মোক্ষ লাভ বা আত্মার মুক্তি। আর অপরবিদ্যা কি? পার্থিব জগতে, অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটে, আমরা সচক্ষে দেখতে পাই বা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, সেই সমস্ত ঘটনাকে বলা হয় পার্থিব, বা পৃথিবীকে বলা হচ্ছে পার্থিব জগৎ। এই পার্থিব জগতে দায় দায়িত্ব পালনের জন্য অবশ্য প্রয়োজনীয় জ্ঞান, তার অনুশীলনকে বলা হতো অপরাবিদ্যা। যেমন রাজনীতি, এটা ক্ষত্রিয়দের জন্য, ক্ষত্রিয়দের পাঠ বা শেখার বিষয়। অস্ত্রবিদ্যা, এগুলো ক্ষত্রিয়দের। তারপর পশুপালন, অর্থশাস্ত্র, পশুপালন ছিল বৈশ্যদের কার্যকলাপ বা ব্যবসা করা, কৃষিকাজ ইত্যাদি। তারপর ছিল অর্থশাস্ত্র ইত্যাদি অপরাবিদ্যার বিষয়বস্তু ছিল। 4 হচ্ছে চতুরাশ্রম কি। চতুরাশ্রম কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি স্তরকে একত্রে বলা হতো চতুরাশ্রম। তাহলে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় 4টি স্তর ছিল। প্রথমে ব্রহ্মচর্য পালন করতে হতো, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। এই 4টি স্তরকে একত্রে বলা হচ্ছে চতুরাশ্রম। কিন্তু সব শিক্ষার্থীদের জন্য সন্ন্যাস পালন বাধ্যতামূলক ছিল না, বা সকলে গ্রহণ করত না। অনেকে সাংসারিক জীবনে প্রবেশ করত। প্রাচীন যুগে চতুরাশ্রমকে মোক্ষ লাভের স্তর হিসেবে বিবেচনা করা হতো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কি রূপ ছিল। কিভাবে শিক্ষা দান করা হতো, কিভাবে শিক্ষা গ্রহণ করা হতো? উত্তর হচ্ছে ব্রাহ্মণ্য বা বৈদিক শিক্ষায় শিক্ষাদান পদ্ধতি ছিল মূলত মৌখিক। শ্রবণ, মনন, নিধিধ্যাসন, এই 3টি ছিল শ্রেষ্ঠ জ্ঞান লাভের অনুক্রমিক ধাপ। বৈদিক যুগে বা ব্রাহ্মণ্য যুগে, আধুনিক যুগের মতো লেখা বা বিষয়বস্তু কোনো বইয়ের মধ্যে বা জ্ঞান বইয়ের আকারে লিপিবদ্ধ ছিল না। গুরু বাক্যকে শ্রবণ করে মনে রাখতে হতো। শ্রবণটা কি? যে গুরু বাক্য মনোযোগ সহকারে শ্রবণ করা হচ্ছে, শ্রবণ যুক্তি সহকারে সেগুলিকে গভীরভাবে চিন্তা করা, সেগুলিকে বলা হচ্ছে মনন, এবং একাগ্র চিত্রের মাধ্যমে সেগুলিকে উপলব্ধি করার চেষ্টা ছিল কি নিধিধ্যাসন। এই পদ্ধতিতে শিক্ষা লাভ করা হতো। বৈদিক যুগে কয়েকটি শিক্ষিত মহিলার নাম লেখো।
অর্থাৎ বৈদিক ব্রাহ্মণ যুগে মহিলাদের যে শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষিত মহিলা, বৈদিক শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত মহিলা শিক্ষিত হয়েছিলেন তাদের কয়েকজনের নাম এখানে জানতে চাওয়া হয়েছে। সেই সমস্ত মহিলার নাম ঘষা, লোপামুদ্রা, আফলা, ইন্দ্রাণী ইত্যাদি। প্রবজ্জা কি? বৌদ্ধ শিক্ষায় ভিক্ষু জীবনের শুরু হতে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। বৌদ্ধ সঙ্গে প্রবেশের সময় অনুষ্ঠিত প্রাথমিক অনুষ্ঠানকে বলা হতো প্রবজ্জা। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় যেমন উপনয়নের মাধ্যমে শিক্ষা শুরু হতো, ঠিক একই রকমভাবে প্রবজ্জা ছিল বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শুরুর একটা অনুষ্ঠান। উপসম্পদা কি? বৌদ্ধ শিক্ষায় শিক্ষা শেষ অনুষ্ঠান বা চূড়ান্ত দীক্ষা দানের নাম ছিল উপসম্পদা। অর্থাৎ বৌদ্ধ শিক্ষায় শিক্ষার্থী যখন শিক্ষিত হতো তখন তার শিক্ষা শেষের দিকে তখন একটা অনুষ্ঠানের করা হতো, সেটাকে বলা হচ্ছে উপসম্পদা। যেমন ব্রাহ্মণ শিক্ষার সমাবর্ত অনুষ্ঠান পালন করা হতো, ঠিক সেইভাবে বৌদ্ধ শিক্ষায় পালন করা হতো উপসম্পদা। প্রকৃতপক্ষে একই ছিল একটা মূল্যায়ন প্রক্রিয়া। উপসম্পদা প্রদানের সময় শ্রবণকে ভিক্ষুদের একটি সভায় উপস্থিত হয়ে নানাবিধ প্রশ্নের উত্তর দিতে হতো। এই প্রক্রিয়ায় সাফল্য লাভ করলে শিক্ষার্থী ভিক্ষু বলে পরিগণিত হতো। এটা পরিবর্তিত হয়ে গেছে, এটা হবে পরিগণিত হতো। যখন বৌদ্ধ শিক্ষা প্রবজ্য লাভ করে তখন শিক্ষার্থীদেরকে শ্রমণ বলা হয়। আর বৌদ্ধ শিক্ষা যখন কমপ্লিট হবে, যখন শেষ হবে, তখন তাদেরকে ভিক্ষু বলা হবে। পরের প্রশ্ন হচ্ছে শ্রমণ কাদের বলা হতো? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। শ্রমণকে ব্রহ্মচারীর ন্যায় কঠোর ব্রহ্মচর্য পালন করতে হতো। 12 নম্বরের প্রশ্ন বলা হচ্ছে বৌদ্ধ শিক্ষায় অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? বৌদ্ধ শিক্ষায় অষ্টাঙ্গিক মার্গ বলতে বোঝায় জীবনের দুঃখ নিরোধের উপায় হিসেবে বৌদ্ধ দর্শনে 8টি মার্গ বা পথের নির্দেশ করা হয়েছে। এগুলিকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। 13 থেকে প্রশ্ন দেখো, বৌদ্ধ যুগে বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম, তাদের অবস্থান। গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। উত্তর হচ্ছে বৌদ্ধ যুগের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হলো নালন্দা ও বিক্রমশিলা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়? বিহার রাজ্যে। এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা অবস্থিত ভাগলপুরে। বৌদ্ধ শিক্ষার 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর বৌদ্ধ শিক্ষায়, এখানে বানানকে একটু সংশোধন করতে হবে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার 4টি বৈশিষ্ট্য হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল মঠ কেন্দ্রিক, সংঘভিত্তিক ও বিহার কেন্দ্রিক। অর্থাৎ এই যে মঠ, সংঘ বা বিহার, এগুলো ছিল এক একটা শিক্ষা কেন্দ্র। আমরা বর্তমানে যেমন বিদ্যালয়ে গিয়ে শিক্ষা গ্রহণ করি, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ঠিক বিহার, সংঘ বা মঠে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল সর্বজনীন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শিক্ষাক্ষেত্রে সমান অধিকার পেত। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় যেমন শূদ্রদের শিক্ষার কোনো অধিকারই ছিল না, এখানে সব বর্ণের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। এখানে ব্রাহ্মণ এবং বৌদ্ধ শিক্ষার সবচেয়ে বড় পার্থক্য। 3 হচ্ছে বৌদ্ধ শিক্ষা ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক। এখানে গুরু শিষ্য উভয়ের সমান গুরুত্ব পেত। 4 হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সেবা ধর্ম, লোক শিক্ষা, চিকিৎসা শাস্ত্রের উপর গুরুত্ব প্রদান করা হতো। 15 থেকে প্রশ্ন হচ্ছে বৌদ্ধ শিক্ষার লক্ষ্য কি ছিল? বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য হলো নির্বাণ লাভ। ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য যেমন ছিল মোক্ষ লাভ, ঠিক সেরকমই বৌদ্ধ শিক্ষার লাভ হচ্ছে নির্বাণ লাভ। সংসারের, এখানে দেখো সংশোধন হয়ে গেছে, এখানে হবে সংসারের বন্ধন থেকে চূড়ান্ত মুক্তির মাধ্যমে নির্বাণ লাভ ছিল শিক্ষার লক্ষ্য। 16 দাগের প্রশ্ন হচ্ছে বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল কি? বৌদ্ধ শিক্ষায় মাতৃভাষায় শিক্ষা দেওয়া হতো, তবে সংস্কৃত ও পালি ভাষায়ও শিক্ষা দেওয়া হতো। আঞ্চলিক যে কোনো ভাষাকে শিক্ষা দেওয়া হতো। এই ছিল আজকের এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের অধ্যায় হচ্ছে প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এই অধ্যায় থেকে এইটুকু প্রশ্ন করে গেলে এখান থেকে তোমরা অনেক কমন পাবে। ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো লাগলে বা উপকারে আসলে একটা লাইক দিয়ে পাশে